সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। চলমান যে ঘটনা গত 24 ঘন্টায় ঘটে গিয়েছে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে এরই মধ্যে উপস্থিত হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আমরা আলোচনা শুরু করতে চাই, তবে তার আগে আমরা বার্তা কক্ষে যাব। সেখানে রয়েছেন আমাদের বার্তা সম্পাদক বেনজির আহমেদ। বেনজির আহমেদ, দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো আপনার কাছে জানতে চাই। রেমান, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। রেমান, কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি কক্সবাজারের যে আলোচিত ইয়াবা সম্রাট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বদিকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে চট্টগ্রামের 5 থেকে এই বদিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। আপনি জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে গডফাদারের তালিকা রয়েছে, মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসাবে এই বদির নাম রয়েছে। একই সাথে মাদকের চোরাচালানের বদির 4 ভাই সহ 26 জনের এই তালিকায় রয়েছে। রেমান, আরেকটি বিষয় হচ্ছে চলমান যেই এইচএসসি পরীক্ষা চলছিল সেটা স্থগিত হওয়া যে পরীক্ষাগুলো এগুলো বাতিল করা হয়েছে। মঙ্গলবার শিক্ষার্থীদের দাবির মুখে এই পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে। তবে এই পরীক্ষাগুলোর বাকি ফলাফল কিভাবে দিবে সেটা পরে জানানো হবে। মঙ্গলবার শিক্ষার্থীরা সচিবালয়ে বিক্ষোভ করে পরীক্ষার দাবি জানান। এর আগে শিক্ষা উপদেষ্টার সাথে আন্তঃমন্ত্রণালয় বোর্ডের বৈঠক হয়েছিল। সেখানে বলা হয়েছিল চলতি মাসের অর্থাৎ 11ই সেপ্টেম্বর থেকে স্থগিত যে এইচএসসি পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো আরও 2 সপ্তাহ পিছিয়ে নেওয়া হবে এবং পরীক্ষার যে নম্বরপত্র সেখানে 100 নম্বরের পরিবর্তে 50 নম্বর করা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা এই দাবি মানেননি। তারা এই দাবি প্রত্যাখ্যান করে সচিবালয়ে গিয়ে আন্দোলন করেছেন। অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যে অবশিষ্ট পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। এর মানে আরেকটি বিষয় হচ্ছে 2013 সালে যে হেফাজতের কর্মসূচিতে রাজধানীতে পুলিশের নির্বিচারে গুলি হত্যা, গণহত্যা, লাশগুম এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, স্বৈরাচারী যে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 19 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলা তদন্ত করে দেখবেন। সেখানে রাশেদ খান পেনন, ফজলে নূর তাপস, সালমান এফ রহমান সহ আর অনেকে এই মামলার আসামি রয়েছে। আরও একটি মামলা করা হয়েছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার বোন রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যেটা বলা হয়েছে রাজধানীর হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় ফল বিক্রেতা ফরিদ উদ্দিন শেখকে হত্যার ঘটনায় এই মামলা করা হয়েছে। এই মামলায় শেখ হাসিনার সাথে শেখ রেহানা, জয় এবং পুতুলকেও আসামি করা হয়েছে। এর মানে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে ভারত তাদের গণতন্ত্রের যে কমিটমেন্ট সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং অবশ্যই শেখ হাসিনাকে ভারতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তার বিচার এদেশের জনগণ করবে। মির্জা ফখরুল ইসলাম আরও বলেছেন, গত 15 বছরে দেশের গণতন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে, দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ভুলণ্ঠিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমান, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাইফুল হক, আপনি সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। সবশেষ আমাদের বার্তা সম্পাদক যেটি বলছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্পষ্ট বক্তব্য, ভারত তার প্রতিশ্রুতি রক্ষা না করে স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। আপনাকে ধন্যবাদ। যারা আপনার অনুষ্ঠান দেখছেন আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। এটা ইতিমধ্যেই ছাত্র জনতা বা আন্দোলনকারী যে রাজনৈতিক দলগুলো তাদের দিক থেকে অনেকেই ইতিমধ্যেই এই বক্তব্য তারা দিয়েছেন যে সাবেক যে প্রধানমন্ত্রী, যার নামে সুস্পষ্টভাবে গণহত্যার মানে বলতে পারেন যে সুপ্রিম যে অথরিটি সেটা তো সরকারের নির্বাহী প্রধান, তো তিনি এবং তার যে রাজনৈতিক নির্দেশ বা ইচ্ছা যেগুলো প্রশাসনিকভাবে অন্যরা যেটাকে বাস্তবায়ন করেছে, তো তাকে ভারতে আশ্রয় দেওয়াতে এমনিতে ভারত বাংলাদেশের সাথে তো একটা বিশেষ করে ভারতের দিক থেকে তারা তো ক্রমাগত একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা তারা জারি রেখেছিলেন। সুতরাং এটা ভারত
যেভাবে তাকে আশ্রয় দিয়েছে এটা বাংলাদেশের মানুষ এটাকে গ্রহণ করেনি। এখানকার অভ্যুত্থানকারী ছাত্র জনতা, সাধারণ মানুষ তারা এটাকে গ্রহণ করেনি। তো ফলে আমরা এটা খুব সঙ্গতভাবেই তিনি তার গত 16 বছরের শাসনে তিনি যে সমস্ত রাজনৈতিক অপরাধ করেছেন, ফৌজদারি অপরাধ করেছেন, তার সঙ্গে হত্যা গুম খুনের সম্পর্ক তো আছেই, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রেও বলতে পারেন প্রায় মানে অবিশ্বাস্য রকমের মানে তার এবং তার সরকারের বিরুদ্ধে চুরি, দুর্নীতি, অর্থ পাচারের অসংখ্য বিষয় আছে। তো সুতরাং এরকম একজন ব্যক্তিকে আশ্রয় দেওয়াতে ভারত বাংলাদেশের মধ্যকার যে এমনিতেই সম্পর্কের যে টানাপোড়েন, এটা আরও নতুনভাবে এটা কিন্তু সংকটটা বাড়িয়ে তুলবে। তো যেটা আমি দেখলাম যে বিএনপির মহাসচিব আজকে তিনি যেটা বললেন যে আইন যেটা আছে, সুতরাং তার এখানে বাংলাদেশে এসে তার এখানে আইনানুগভাবেই তাকে যদি বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে তাকে যদি প্রত্যর্পণ করেন, তো এখানে আইনানুগ তার যে বিচার কাজ বা অন্যান্যগুলো বিষয়, তো সেগুলো তাহলে এখানে আসতে পারে। তার আগে বলতেন না, সরকারই তাকে বলতেন যে কেউই আইনের বাইরে নয়, অপরাধী তিনি যতই বড়ই হন না কেন, উপর থেকে নিচ পর্যন্ত, সুতরাং প্রত্যেকেরই অপরাধের বিচার হওয়া দরকার। তারপরে সেই বিচারটা অবাধ হবে কিনা, বিশ্বাসযোগ্য হবে কিনা, নিরপেক্ষ হবে কিনা, এটা নিশ্চয়ই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা আন্তর্জাতিক মান অনুসারে সাবেক প্রধানমন্ত্রী সহ তার যারা রাজনৈতিক সহযোগী, প্রশাসনিক সহযোগী, তাদের বিচার আমরা কিভাবে করব, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুতরাং এই প্রত্যর্পণটা যত বেশি বিলম্ব হবে, বলতে পারেন যে ভারত বাংলাদেশের সম্পর্কটা, তাহলে কিন্তু আমরা যে একটা স্বাভাবিক সম্পর্ক চাই সেটা কিন্তু হবে না, বরঞ্চ ভারত বিরোধী বাংলাদেশের বরঞ্চ মানুষের মধ্যে ভারত বিরোধী যে মনোভাবটা সেটা অনেক বেশি বাড়বে। যে তারা একটা চিহ্নিত বা বলতে পারেন স্বঘোষিত, তিনি বললেন না যে তিনি তো বলেছেন যে তিনি ইতিমধ্যে যখন তিনি দায়িত্বে ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে নির্দেশ দেওয়া, তো এগুলো তো সবই যেটাকে বলে সুপ্রিম কমান্ডার হিসাবে বা সুপ্রিম অথরিটি হিসাবে তার দায়িত্বটা আছে। না, ভারতকে আপনারা বলছেন ওনাকে আইনানুগভাবে ফিরিয়ে দেওয়ার জন্য। ভারত তো এটাও মনে করতে পারে সে তাকে যে ফিরিয়ে দিবে সে কি আসার পর এখানে সেফ কিনা, মানে বিচার হোক, বিচারের জায়গা থেকে অবশ্যই তার সেফটি তো নিশ্চয়ই, সেটা তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের বা এখন সেনাবাহিনী তো আছেই, সেনাবাহিনী তো সহযোগিতা করছেন, বা রাজনৈতিক দলগুলোও তো এই সরকারের পেছনে তারাও সহযোগিতা করছেন। সুতরাং তার নিরাপত্তা বিধান করা তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। তো শুধু তিনি কেন, আরও যারা বাইরে পালিয়ে আছেন, ভারতে আছেন বা পৃথিবীর নানা অঞ্চলে আছেন, বিভিন্ন দেশে যারা গেছেন, তাদের প্রত্যেকেরই ফেরত দেওয়া বা বাংলাদেশ ফেরত পাওয়া এবং বাংলাদেশের বিদ্যমান যে আইন সে অনুসারে, সুতরাং তাদের তো বিচার হওয়া খুবই জরুরি। যে কথা 16 বছর ধরে তারা সকল বিরোধী দল বা জনগণের বিরুদ্ধে তারা বলে এসেছিলেন, তো একটা আইন তো আপনার জন্য একরকম, আমার জন্য একরকম, এরকম আইন তো নিশ্চয়ই হওয়ার সুযোগ নেই। যেটা গুরুত্বপূর্ণ যে এটা প্রতিশোধের কোনো বিষয় হচ্ছে কিনা, মানে এটা হচ্ছে মনোযোগের বিষয়। কিন্তু আপনি প্রতিশোধের বিষয় হচ্ছে কিনা, আপনারা যে কথাটি বলছেন, যদি কোনো অপরাধ কেউ করেও থাকে তাকেও তো আত্মপক্ষ সমর্থনের সুযোগটা দেওয়া উচিত। কারণ অবশ্যই এবং কারণ আমরা এটা বলেছি যে এই ধরনের বিচার আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে যে কোনো অপরাধের, এবং ইতিমধ্যে মানবতা বিরোধী অপরাধ হিসাবেও এগুলোকে অনেকে এটাকে আখ্যায়িত করছেন। আর যেখানে অপরাধটা হচ্ছে গণহত্যার একেবারে অভিযোগের মতন, 16 বছর ধরে শত 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 সহস্র অপরাধের তালিকা দাঁড়াবে, তো তিনি যদি এভাবে বাইরে থেকে যান, তাহলে তো জেনে শুনে ভারত যদি এরকম একজন মানুষকে তারা যদি আশ্রয় দিয়ে যেতে থাকেন, তাহলে এটা তো এমনকি ভারত তো সৎ প্রতিবেশীর পরিচয় সেটা দেওয়া হবে না। সুতরাং এগুলোকে বিবেচনায় এগুলোকে নেওয়া দরকার। জি, হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টার মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সরাসরি প্রশ্ন আপনার কাছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব, এ বিষয়ে কথা বলছিলেন সাইফুল হক।
একই সঙ্গে তিনি যুক্ত করেছেন শুধু শেখ হাসিনা নয়, যারা বিভিন্ন দেশে পালিয়ে গেছে তাদের এনে বিচারের মুখোমুখি করার কথা, যেমনটি গত 16-17 বছর আমরা দেখেছি। আইন হয়তো নিজস্ব গতিতে চলেনি, এখন আপনারা বলছেন আইন নিজস্ব গতিতে চলবে, প্রত্যেকের ট্রায়াল ফেস করবে। আপনার বক্তব্য জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলা ভিশনের সমস্ত দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচককে শুভেচ্ছা। আপনার এখানে বলে গিয়েছিলাম যাবে যাবে এই সরকার যাবেই, কেউ আমার কথা বিশ্বাস করে এই চেয়ারে বসে বলে, এই চেয়ারে বসে বলে গেছে যাবে যাবে যাবেই। কিন্তু এত পাপ হয়েছে যে কোনো একটা ঘটনা কিন্তু স্পার্ক করবে, এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম অপরাধের মধ্য দিয়ে এমনভাবে যাবে যা পৃথিবীর দৃষ্টান্ত হয়ে থাকবে। তো যা গেছে সেক্ষেত্রে সাহেবের যে কথা শুনলাম যে আসলে ভারতের উচিত তো তাই। আমি কিন্তু সর্বপ্রথম 16 তারিখে যখন মোহাম্মদ সাইদকে যে হত্যা করা হলো, গ্রেপ্তার করা হলো না, সর্বশেষ আমার টক শোটা ছিল বৈশাখী টেলিভিশনে, আমি আহমদ হোসেন ছিলাম। আমি বললাম এই সাইদ হত্যার 1 নম্বর আসামি প্রধানমন্ত্রী, 2 নম্বর আসামি স্বরাষ্ট্রমন্ত্রী, 3 নম্বর আসামি আইজিপি, 4 নম্বর ওই এলাকার এসপি, তারপরে ওখানকার, তারপরে ওবায়দুল কাদের, আনিসুল হক মন্ত্রী, এরা, এবং যতগুলি হত্যাকাণ্ড সংঘটিত হবে সব জায়গার প্রধানমন্ত্রী প্রধান আসামি, এবং যেভাবে বললাম র্যাবের ওখানে মানে র্যাবের ডিজি, বিজেপি ওখানে মানলে পারে বিজেপির ডিজি, এইভাবে হতে হবে। এখন এতগুলি ঘটনা ঘটলো, এতগুলি হত্যাকাণ্ড ঘটলো, এদের মিথ্যা কথা না। আমরা যে মিথ্যা মামলায় গাড়ি মামলায় গিয়েছি সেটা মানুষ জানে, কিন্তু এটা তো মিথ্যা সত্য। তো পৃথিবীর ইতিহাসে আন্দোলন ইতিহাস যতটুকু পড়েছে, এতগুলি অল্প বয়সে 4 বছরের শিশু থেকে শুরু করে 17 বছরের মধ্যে প্রায় 60, 62, 63 জন মারা গিয়েছে। এদের কি পাপ? এই এত বড় জঘন্য অপরাধ যে করেছে তার শাস্তি কি করে হওয়ার দরকার? শুধু এটা তো না, টোটাল দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। 18 লক্ষ কোটি টাকা তারা ঋণ করে গিয়েছে। লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ, আপনার জমি দখল, ভূমি দখল, মানুষের চরিত্র নষ্ট করে দিয়েছে, ভোট কেন্দ্রে যেতে দেয়নি, ভোট দেখিয়ে দিয়েছে, শূন্য ভোট দিয়েছে, 3% ভোটকে 30% করেছে, 40% করে 70% করেছে। এখন এমন কোনো অপরাধ নাই যারা এরা করেনি, যে কারণে আমি বারবার কিন্তু বলেছি। জি হাবিব ভাই, আপনি ছাত্রনেতা ছিলেন, আপনি দখলের কথা যখন বললেন আমি প্রসঙ্গে একটু আপনার মাঝখানে জানতে চাই, এখন দখল করছে কারা? হ্যাঁ, এইবার তো ভালো কথা বলছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। জি, এই দখলের মধ্যে যারা করতেছে, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমার মহাসচিব বলেছে পরিষ্কার করবে, তারপরেও কিছু কিছু জায়গায় হচ্ছে না, তো আমি বলবো না। এর ভিতরে সবগুলি যে বিএনপি করতেছে এরকম পড়ে আমি নিজে বলি। আমার ওখানে 2টা ডাকাত ধরো আমার নির্বাচন আটঘরিয়া, 2টা হিন্দু বাড়িতে। আমি বললাম ডাকাতদেরকে ধরতেই হবে, 10 জনই আওয়ামী লীগ, 10 জনই আওয়ামী লীগ। এরকম বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে একটা পরিকল্পিতভাবে যে এই ঘটনা তো অনেক জায়গায় করছে। আর আমাদের যে আপনার জেলা বিএনপির আহ্বায়ক, প্রথম দিন গিয়ে আমি ওপেন আপনার লাইফে গিয়ে বলেছি পাবনা জেলায় কোনো হাটে ঘাটে খাজনা দেওয়া চলবে না, ফ্রি, আপনার টেম্পো স্ট্যান্ড ফ্রি। তা এরা এত বছর লুটপাট করে মানুষের পকেটে টাকা নিয়ে গেছে, হাট ওরা ডেকেছে, হাটের টাকা ওদের উঠে গেছে, ফ্রি হবে তারা। প্রশাসন আমাকে বলেছে ওরা লুটপাট করেছে, ফ্রি। এখন কথা হলো এই সমস্ত ঘটনার সাথে যারা জড়িত, আমাদের দলের হয়ে থাকলে এবার অবশ্যই বহিষ্কার হবে, হচ্ছেও, 2-1 দিন নাই তা না, এবং ভবিষ্যতে তার রাজনীতি করতেই হবে না। আমি আজকে আমার লেখার একটা কথা বলি, মানে একেবারে সাধারণ আমি শুনলাম যে একটা লোকের সাথে এই ধরুন কাজ করেছে, কিছু টাকা পয়সা নিয়েছে, মারধর করে। আমি বলেছি পুলিশে জানতো, দেন মামলা দেন। এত কষ্ট করবো দেশনেত্রী বেগম খালেদা দিনের পর দিন জেল খাটেন, মিথ্যা আমরা তারেক রহমান দেশে আসতে হবে না, আমরা বারবার রিমান্ডে গেছি। এত কষ্টের বিনিময়ে অনেক দিনের সাধনে, একদিনে তো না, 36 দিনে তার হয়নি, এটা হয়েছে 16 বছরের জ্বালা যন্ত্রণা, অত্যাচার, নির্যাতন, দুর্বল, লুটদুর্গতি সব কিছু বলে। এত কষ্টের ফসল তো নষ্ট হতে দিতে পারি না। এত আকাঙ্ক্ষা, এত রক্তদান, এটা একটা ভালো একটা রেজাল্ট আমাদেরকে পেতেই হবে। তাকে এই ধরনের ঘটনা ধরেন আপনার 52 ফাঁস আন্দোলন কয়জন মারা গেছে? 5 রফিক বরকত, সালাম বরকত। আপনার 62 বলেন 1900 কয়জন মারা গেছে? এক স্বাধীনতা যুদ্ধ ছাড়া। আর আওয়ামী লীগের 72 থেকে 75 হাজার হাজার টকবকে যুবকদের রক্ষী বাহিনী দ্বারা মেরে ফেলা ছাড়া, জাসদও মেরেছে আওয়ামী লীগের নেতাদেরকে, তা ছাড়া এই এত অল্প দিনে, এই ধর 36 দিনে প্রায় 1000-এর কাছাকাছি গেছে। এখন ওরা মারা যাবে, হাজার হাজার আহত হয়েছে, বুলেট বিদ্ধ আছে, 500 মতো অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে হাজার হাজার মানুষ।
এই এত কিছু ঘটনার মধ্য দিয়ে যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আমাদের সফল করতে হবে। আমরা যেন কোনো ভুল পথে পা না দেই, এটা আমাদের দেখতে হবে। যেমন আজকের একটা কথা বলি, আমি আমাদের ছোটো ভাই, আমি তো 90 আন্দোলন করেছি, আন্দোলনের ঘোষণা দিয়েছি। তখন দেখলাম যে এরকম বিভিন্ন জায়গায় সব জাতি পার্টিকে ধরে ধরে এটা সেটা শুরু করলো। টেলিফোন পরিষ্কার করে বললাম, খবরদার যদি এই ঘটনাটা জড়িত হচ্ছে, যেই হোক না যত নিতে হোক না কেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবো। কিন্তু তারপর টুকিটাকি কিছু হয় না তা আমি বলবো না। আজকে যে কাজগুলো হচ্ছে, ছাত্ররা পাহারা দিচ্ছে, তারা ট্রাফিক নিয়ন্ত্রণ কত কিছু করতেছে, কষ্ট করতেছে না? আমার গাড়িতে চেক করে, ভাই আপনার স্যার আপনার গাড়ি চেক করবো, চেক করতে একটু দেন, আমার এলাকা আছেন সব পরিচিত, তাও ঠিক আছে করো, টাকা বা টাকা। বেল্ট পড়িনি আমি, বেল্টের সামনে বসছে, বেল্ট হ্যাঁ বললাম, ধন্যবাদ দিলাম, ওদের এটা সহযোগিতা করতেছে। কিন্তু আমার আজকে কষ্ট লেগেছে, এই যদি উদাহরণ যদি এটা হয়ে থাকে, আজকে শত শত ছেলের সচিবালয়ে গিয়ে যে আন্দোলন করতে গিয়ে জীবন দিল, এখনো কত মানুষ কাতরাচ্ছে, তারা সেখানে গিয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা, এটা কি বলে, অটো পাস, তারা মাঠে শ্রম নিয়েছে, মেধা না কোটা। আজকে কি হলো, কি হলো আজকে? আমিও তো রাষ্ট্রপতি সাহেবুদ্দিনকে আমরা সব মিলে আমান খোকন সব গেছিলাম। আমি গিয়ে বললাম রাষ্ট্রপতিকে, বললাম মহামান্য রাষ্ট্রপতি, আমার একটা দাবি না মানলে আমি আপনার এখানে ভোট আমি চলে যাবো। আমার সামনে তাকায় আছে কি, যে এই যে নির্বাচন কমিশনার ভোট হলো আমার বাড়ির বাসা সংঘ, প্রধান নির্বাচন কমিশনার ভোট 5%ও যায়নি, 53% ভোট দেখিয়ে নির্বাচন মেয়র হাসনাতকে, সাবেক মেয়র হাসনাতকে এমপি হিসেবে ঘোষণা করলো, ওর পদটা করতে চায়। হ্যাঁ উনি বলে গিয়েতে হলো, সেটা সিস্টেম। আমি সরাসরি শ্রেণী কালকে তো দিয়ে যায়, শ্রমিকেরা যায়, তারা তো সবচেয়ে বেশি মারা গেছে এই আন্দোলনে। মারা গেছে এই হলো বিএনপি দলীয়গত হবে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক মিলে 136 জন মারা গেছে। তারপর মারা গেছে জামাত শিবিরের 73 জন, তারপরে ছাত্ররা মারা গেছে। তাহলে আমরা সব মিলে 300 ধরেন, আর বাদ বাকি 600 তারা কারা? কারা তারা? সাধারণ মানুষ, শ্রমিক, খেটে খায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কষ্ট, তারা অভাব অনটনের মধ্যে তারা আসছিল। তারা যদি কালকে মিছিল নিয়ে যায়, তারা যদি মিছিল নিয়ে যায়, আমাদের বেতন দিতে হবে। কৃষক যদি কালকে মিছিল নিয়ে যায়, শ্রমিক যদি কালকে মিছিল নিয়ে যায়, আবার চিন্তা করেন যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারা ডাক্তার তাদের নাম এসে লিখবে, ওটা পাশ করে দিচ্ছে। এখন ডাক্তারের ধর্মঘট করতেছে, ডাক্তারি করতেছে, কেন ওটা ডাক্তার হবে? তো এই যে সমস্ত জিনিসগুলো আমি বলতে সবাই নিয়মের মধ্যে আমার, হ্যাঁ কষ্ট হয়েছে, পড়াশোনা ক্ষতি হয়েছে, আমি 2 মাস পরে পরীক্ষা নেই, 7 দিন 15 দিন পিছনে, একবারে বলতে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের শেষে পরীক্ষা হবে, তার পরীক্ষা করে চলা হবে। কিন্তু অটো পাস দিয়ে তাহলে আমার মেধার কোটার স্লোগান দিলাম কেন? সাইফুল হক, এই প্রসঙ্গটি পরে আনতাম, কিন্তু যেহেতু হাবিবুর রহমান হাবিব নিয়ে আসলেন, আমি আপনাকে এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। শিক্ষার্থীদের দাবির মুখে এইচএসসি পরীক্ষা স্থগিত হয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে হাবিবুর রহমান হাবিব বললেন, আমরা দেখছি যখন এই পথে যাই, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে প্রায় প্রতিদিনই সকাল দুপুর বিকেল কেউ কোনো না কোনো সংগঠন, কেউ না কেউ কোনো না কোনো দাবি নিয়ে সেখানে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। দুটো বিষয় আমি একটা প্রথম বলতে চাই যে আজকে শিক্ষার্থীরা তারা আজকে মিছিল করে সচিবালয়ের ভেতরে ঢুকে গেছে এবং সম্ভবত বহুতল একটা ভবনে তারা উঠে গেছে। এরকম নজির সচিবালয়ের ক্ষেত্রে দ্বিতীয় কোনো নজির আছে বলে আমার জানা নেই। আমরা এরশাদ আমলে যখন একবার সচিবালয় অভিমুখে, তখন আন্দোলনকারী জনতা তখন সচিবালয়ের দেওয়াল টল তখন ভেঙে দিয়েছিল। আর কিন্তু এরকম সচিবালয়ের ভেতরে ঢুকে যাওয়া এবং ঢুকে যেয়ে আন্দোলন করা, দাবি তোলা, এরপরে শিক্ষার যারা কর্তৃপক্ষ, শিক্ষা উপদেষ্টা সহ যারা বোর্ডে দায়িত্ব আছেন তাদেরকে প্রায় বাধ্য করা হয়েছে। আমি মনে করি এটা একটা খারাপ নজির তৈরি হয়েছে, এটা কোনো ভালো সিদ্ধান্ত হয়নি। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই এই সিদ্ধান্তটা পুনর্পর্যালোচনা হওয়া দরকার। এমনিতেই করোনার প্রায় 1.5-2 বছরে আমাদের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের জীবন থেকে হারিয়ে গেছে। এটার ফলাফলটা তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি, কিন্তু গোটা একটা প্রজন্মের জীবন থেকে 1.5-2 বছর হারিয়ে গিয়েছিল, সেই ক্ষতি কিন্তু পূরণ করা যায়নি। এখন আমাদের 16 বছরের আন্দোলনে আমরা কিন্তু খুব বেশি হরতাল অবরোধ কিন্তু খুব বেশি হয়নি, বিশেষ করে 13-14 পরে হরতাল অবরোধে কিন্তু খুব বেশি হয়নি। ফলে কিন্তু করোনা আমাদেরকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করেছিল। আর এবারকার যে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসে
রাজনৈতিক দলগুলো যে জমিনটা তৈরি করেছে মানে জানবাজি লড়াই করে ৩৬ দিনে সেটাকে আপনার শেষ একটা ধাক্কা দরকার ছিল, যেটা ছাত্র তরুণ জনগণ আন্দোলনের মধ্য দিয়ে যেটা আমরা অর্জন করতে পেরেছি। এখন আপনি বা এটা আমি মনে করি যে এটাকে অটো পাসের যে জায়গাটা যেটা যাচ্ছে, যেটা বললাম, এটারও খুব বাজে ধরনের অভিঘাত দেখা যাবে পরবর্তী পর্যায়ে। 6টা পরীক্ষার সময় এখনো বাকি। তো আগে কথা ছিল যে 2 সপ্তাহ তারা সময় নেবেন, দরকার হলে আরও 7 দিন সময়টা নেওয়া যেত। এরকমই সিদ্ধান্ত ছিল 100 নম্বরের পরিবর্তে 50 নম্বরে তারা পরীক্ষাটা দেবেন। তার মানে পরীক্ষার্থীদেরকে আবার টেবিলে ফেরানো, বইপত্রের দিকে ফেরানো, এবং তারপরে তাদের পরে যারা গিয়েছে তাদের পক্ষে যুক্তি হচ্ছে অনেক পরীক্ষার্থী চোখে গুলিবিদ্ধ, অনেকের হাত কেটে গেছে, অনেকে বিছানায়। আমি বলছি সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করার নিশ্চয়ই প্রশ্ন আছে, স্পেসিফিক কেস ধরে। আমি বলি যে এরকম যে শিক্ষার্থী আছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে তাদের তালিকাটা মানে অসীম তালিকা না, তাদের তালিকাটা সবাই জানি আমরা, বিদ্যালয় জানে, প্রতিষ্ঠান জানে, পরিবার জানে, আমরা জানি। তাদের ক্ষেত্রে একটা বিশেষ বিবেচনা কাজ করবে। আগে তারা যে পরীক্ষাগুলো দিয়েছিলেন সেগুলোর তাদের ফলাফলটা মূল্যায়ন করে সেই ভিত্তিতে তাদের পরবর্তী ফলাফলটা সেটা নির্ধারণ করবার একটা সুযোগ ছিল। কিন্তু এটা বলে লক্ষ লক্ষ শিক্ষার্থীদেরকে তারপরে আপনি এমনিতেও তো নানা কারণের জন্য পড়াশোনা বিঘ্নিত হয়েছে, এগুলো এই যে এখন এগুলো ভালো ভালো উদাহরণ তৈরি হয়নি। এবং কালকে এবং এরপরে যদি আবার অন্যরাও যদি সচিবালয় যদি ঢুকে পড়তে চায়, তাহলে তো আপনি ছাত্ররা ঢুকে পড়ছে, তারপরে বাকিরা কি ঢুকে পড়তে পারবে না? এগুলো পরোক্ষভাবে এগুলোকে মানে কোথা থেকে হচ্ছে আমি জানি না, কিন্তু এগুলোকে এই অন্তর্বর্তী সরকারকে সত্যি তাদেরকে মানে প্রশ্নবিদ্ধ করা, তাদেরকে ব্যর্থ করে দেওয়ার একটা সুদূর প্রসারী কোনো তৎপরতার অংশ কিনা সেটা আমি জানি না। কারণ এর দ্বারা কিন্তু অন্যরাও উদ্বুদ্ধ হবে, অন্যরা অনুপ্রাণিত হবে। আমি অবশ্যই মনে করি যেটা আপনি বললেন, 16 বছরের মানুষের অনেক পুঞ্জীভূত ক্ষোভ আছে। না আমার শ্রমিক এই যে আজকেই পাটকল শ্রমিকেরা বন্ধ পাটকল চালু করবার জন্যে আজকে তারা সচিবালয়ে, আজকে তারা সেখানে আমাদের নেতাকর্মীরাও ছিলেন, বিভিন্ন দলের ছিলেন, তারা আন্দোলন করেছেন, স্মারকলিপি দিয়েছেন। যদি উপদেশটাকে পাওয়া যায়নি শুনেছি, সচিবের হাতে তারা দিয়ে এসছেন। তো এটা একটা ন্যায্য, তাদেরকে অনেকগুলো দাবি দেওয়া আছে, কিছু দাবি দেওয়া আছে যেগুলো খুবই জরুরি, অত ইচ্ছে থাকলে আগামী 15 দিন, 1 মাস, 2 মাসের মধ্যে কার্যকারী করা সম্ভব। কিছু প্রশ্ন দাবি দেওয়া আছে যেগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যেগুলো বাস্তবে আগামী নির্বাচিত সরকারের দায়িত্ব হবে সেগুলো পূরণ করা। এখন আপনি এরকম দাবি দেওয়া যদি আপনি উত্থাপন করতে থাকেন, আমি দাবি দেওয়া উত্থাপনের মধ্যে আমি কোনো অপরাধ দেখি না, আমি শতফুল ফুটতে দেওয়ায় বিশ্বাসী। কিন্তু কোন দাবিগুলো জরুরিভাবে করা দরকার এটা নির্ধারণ করা, আর কোনগুলো মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী সমাধান করব সেগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়া দরকার। হাবিব, এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই, আসলে দাবি দেওয়ার ক্ষেত্রে যারা চাইবেন তাদেরও কতটা মানে চাওয়া উচিত, আর পূরণ হওয়ার ক্ষেত্রে কতটা পূরণ হওয়া উচিত? মানে এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা ব্যতিক্রম সরকারি বলা যায়, সেক্ষেত্রে প্রত্যেকের জায়গায় লিমিট থাকা উচিত। না, এখানে একটা জিনিস পরিষ্কার, এই সরকারটা কাদের? আজকে যারা গেছে শত শত এটা তাদের সরকার, ছাত্রছাত্রী তাদের সরকার না। জি, আমরা আমাদেরটা সব বাদ দিলাম। আমাদের শত শত মারা গেছে, লক্ষ লক্ষ মামলা, বছরের পর বছর আমরা জেল কেটেছে, সব বাদ দিলাম, এদেরই সব ক্রেডিট দিয়ে দিলাম। তাহলে তো সরকার তো তাদেরই, এত লোক দেওয়া লাগবে কেন? পরামর্শ করতে শিক্ষক উপদেশের সাথে, স্যার আমরা এগুলি করতে চাই। শিক্ষক উপদেশ অবশ্যই বোঝাতে, ঠিক আছে তোমার 2 মাস পরীক্ষা নাও, তারপরে না শুনলে তারপরে তখন ব্যবস্থা, এত লোক দেওয়ার দরকার নেই তো। আমি যাবো কার কাছে? দেশ সরকার আমার সরকার না, তার কাছে, আমার সরকার কাছে আমি এই মিছিল নিয়ে যাবো কেন? গেল একটা। দ্বিতীয়ত কথা হলো যে আমরা 10 দফা দিয়ে আন্দোলন করেছিলাম। 10 দফা আমাদের আন্দোলন শেষ হয়েছে, আমি ম্যাডাম খালেদা জিয়াকে বলেছি, আমাদের পক্ষ থেকে বলেছি, তখন বিরোধী দল যেটা আমার 10 দফা এই ছিল, যতটুকু পারেন আমরা পূরণ করেন। তখন আমাদের বয়স 27 বছর, 30 বছর, আমরা মেনে নিয়েছেন।
এরকম যে আমাদের কিছু শিক্ষার বেতন টেতন যে ব্যাপারগুলো ছিল সেগুলো মেনে নিয়েছে, যেগুলো সম্ভব মেনে নিয়েছে। এখন ধাপে ধাপে এই সরকারকে আমরা সবাই সহায়তা করতে চাই, তা নাহলে এর পরিণতি হবে খুবই ভয়ঙ্কর, যে আমরা কল্পনাও করতে পারি না। এই জন্য সেই জায়গায় আমার সবাইকে সহনশীল হতে হবে, সহনশীল হতে হবে। আজকে আমাদের বড় সমস্যা ঠিক এই যে যেভাবে অর্থ পাচার হয়ে দেশটা কোথায় আমরা, এই যে আপনার কিস্তি আসে দেবেন কোথার থেকে দেবেন? 18 লক্ষ কোটি টাকা তারা ঋণ করে গেছে, 11 লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। এই জিনিসগুলিকে তো খুঁজে ধরে এদের কাছ থেকে টাকাগুলো আদায় করে আগামী বাজেটে থেকে কাটতে হবে। হারুনকে ধরলে তো কত টাকা, বেনজিরকে ধরলে কত টাকা, এরকম কত টাকা। প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, অনির্বাচিত প্রধানমন্ত্রী কি বলে, আমার পিয়নের কাছে আছে 400 কোটি টাকা, আমার পিয়ন হেলিকপ্টার ছাড়া চলেই না। গর্বের বিষয় হলো আমার পিয়নের কাছে 400 কোটি টাকা, আমার পিয়ন হেলিকপ্টার ছাড়া চলেই না। তাহলে তার আত্মীয় স্বজনের কাছে কত কোটি টাকা আজকে বেরোচ্ছে, 62টি অ্যাকাউন্ট বেরোচ্ছে, কিন্তু তাদের বাড়িতে কত কোটি কোটি টাকা আছে তাদের কাছে। মানে দেশটাকে ভাগাভাগি করে, টাকা পয়সা ভাগাকে জনগণের উপর দায় চাপাই দিয়ে আজকে চলে গেছে। আজকে চিন্তা করে কত বড় একটা সুযোগ পেয়েছে, ক্যান্টনমেন্টের সদস্যতা আমি দুর্বৃত্ত আছে না, তাদের পাহাড়ি রাখা হচ্ছে না। এরকে আইনের হাত থেকে বাঁচতে পারবে, বাঁচা উচিত। প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করেছে এবং প্রত্যেকে 2-4 জন বাদে প্রত্যেকে দুর্নীতিবাজ। তাই আজকে বর্তমান সরকার এবং সরকারের যারা প্রশাসনে যারা নতুনভাবে আসছেন তাদের কাছে আল্লাহ দোহাই দিয়ে বলবো, এই শিক্ষা থেকে শিক্ষা নেন। বেনজির, হারুনরা এই টাকা খেতে পারবে না, আসাদেরা এই টাকা খেতে পারবে না, মতিউরের টাকা খেতে পারবে না। অতএব যা অতীতে হয়েছে আওয়ামী লীগের আমলে হয়টা স্বাভাবিক, জনগণের ভোট যারা কেটে নেয়, জনগণের অধিকার যারা কেড়ে নেয়, যাদেরকে দিয়ে কেড়ে নেওয়ায় তারা তো দুর্নীতি করতেই পারে। আজ থেকে এখন থেকে সিদ্ধান্ত নেন আগামী দিনের জন্য, আগামী জাতির জন্য, প্রজন্মের জন্য, সন্তানের জন্য। এই যে যারা দুর্নীতি করেছে আমরা এখন তো পরিষ্কার করে দেবো, এটা দুর্নীতি চোর, ওদের 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 ছেলেমেয়ের সাথে বিয়ে দেবে না, দিবে। আমি অনেকদিন আগে বলেছিলাম, ধরো আওয়ামী লীগের প্রচণ্ড মানে দুর্দান্ত প্রতাপ, আমি বলেছিলাম এমন দিন আসবে যে একটা আওয়ামী লীগের বড় একটা নেতার বাড়ির কাছে একটা বাড়ি আছে, তখন তো ভাই এখানে একটা আওয়ামী লীগ আছে, না না ভাই এ দেশে কোনো আওয়ামী লীগ আমি দেখিনি, আমি আওয়ামী লীগ দেখি না। সেই দিন আসবে একদিন, আসলো তো সেদিন। তাই আমি বলছি, আমি সরকারকে বলবো আমরা আপনাদের সহায়তা করতে চাই, একটা সুন্দর দেশ বানাতে চাই। ছাত্রদের প্রতি আহ্বান থাকবে, এত রক্তদানের মধ্যে দিয়ে কষ্টের বিনিময়ে যে অর্জন আমরা করেছি এই জায়গাকে ধরে রাখতে হবে। তারা লেখাপড়া তাদের পরিবেশে তারা ফিরে যাবে। সরকারকে বললো ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, এটা অনেক কষ্ট করেছে যখন প্রশাসন ছিল না, অবশ্যই তার ধন্যবাদ করতে। আমি ডেকে ডেকে বলি যে কাজটা ভালোই করতেছো, আর কয়েকদিন আমরা একটা বিরতি থেকে আসি। আমি এই প্রশ্নে একটা যোগ করতে চাই, তারপরে অন্য প্রশ্ন বলি। একটা বলতে ধরুন যারা দাবি দেওয়া করছে এই সরকার তো ধরুন স্বল্প দিনের জন্য আছেন, এখন যারাই হাজির হচ্ছেন তারা সমস্ত দাবি দেওয়া মেনে নিচ্ছেন, তার মানে কি সরকার হিসাবে তখন তার একটা কমিটমেন্ট থাকছে দাবি পূরণের জন্য। কোন দাবিটা যৌক্তিক, কোন দাবিটা যৌক্তিক না, কোন দাবিটা এখন পূরণ করা সম্ভব, কোন দাবিটা মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদে করা সম্ভব, যেটা ভবিষ্যতে নির্বাচিত সরকারের জন্য এগুলো বড় একটা সংকটের জায়গা তৈরি করবে। আর দ্বিতীয় দেখা হচ্ছে যে আমরা দেখছি যে একটা, যেটা আপনি প্রশ্ন করছিলেন হাবিব ভাইকে, যে দখলের পরিবর্তে অনেক জায়গাতে একটা পাল্টা দখল, একেবারে উপর থেকে একেবারে রাজপথের ফুটপাত পর্যন্ত যেভাবে দখল হয়ে যাচ্ছে, এগুলো বাজে উদাহরণ তৈরি করছে, এগুলো খারাপ উদাহরণ তৈরি করছে। আপনি চাপ দিয়ে হুমকি দিয়ে আপনি, হ্যাঁ 16 বছরে অনেক অবিচার হয়েছে, অনেক জুলুম হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, অনেক বঞ্চনা গেছে, কিন্তু সেগুলোর উত্তরটা পাল্টা জবরদখল না। আমি এগুলোর উত্তরটা পাল্টা দখলদারিত্ব না, তার পদ্ধতি আছে, নিয়ম আছে, তার একটা গণতান্ত্রিক পদ্ধতি আছে। না যান এগুলো পরবর্তীকালে এগুলো কিন্তু উল্টোভাবে এগুলো ব্যাক করবে। সুতরাং এ ব্যাপারে প্রত্যেকে দায়িত্বশীল হওয়া দরকার, অনেক বেশি সতর্ক এবং সাবধান হওয়া দরকার। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজ আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। সাইফুল, আপনি বলছিলেন দখলদারিত্বের বিষয়ে। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই। মামলা তো হচ্ছে, প্রতিদিনই মামলা হচ্ছে, একটা আলোচিত বিষয়।
2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে ঘিরে নির্বিচারে হত্যা, লাশ গুম, গণহত্যা, মানবতা বিরোধীর অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কারা এরা? রাশেদ খান মেনন, শেখ ফজলুর তাপস, হাসান মাহমুদ, হাজি সেলিম, সালমান এফ রহমান, শামীম ওসমান, তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি শহীদুল হক, বেনজির আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জেনারেল জিয়াউল হাসান, সাবেক পুলিশ কর্মকর্তা হারুন রশিদ, বিপ্লব কুমার, 71 টিভির এমডি মোজাম্মেল বাবু, সময় টিভির এমডি আহমেদ জোবাইর, এবি নিউজের সুভাষ সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রী প্রেস সচিব নাইমুল ইসলাম খান এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, এদের নামে মামলাটা হয়েছে। এবং আপনি জানেন এর আগেই কিন্তু অধিকারের পক্ষ থেকে সেখানে একটা তালিকা, যেটি গণমাধ্যমে এসেছে, যে তালিকাটা এতদিন প্রকাশ করা যায়নি নানা কারণে, সেটি কিন্তু এখন স্পষ্ট, কারা কোথায়, তাদের বাবার নাম কি, মায়ের নাম কি, পুরো সব কিছু কিন্তু চলে এসেছে। হাইবেরা বলতে গিয়ে হয়তো অনেক সময় কিছু বলতে পারেননি। এখন আমরা জানতে চাইব এই বিষয়ে। সাইফুল হক। আমি দুটো ব্যাপারে কথা বলি। প্রথম হচ্ছে যে এখন যে মামলা মকদ্দমাগুলো যেভাবে হচ্ছে, এগুলো এটা প্রধানত এটা তো একটা ডেফিনেটলি অন্যায় সংগঠিত হয়েছে, অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে, এবং সুতরাং তার তো একটা উপযুক্ত বিচার করে তদন্ত করে বিচার করে যারা দায়ী আছেন, যেটাকে বলে কমন রেসপন্সিবিলিটি থেকে শুরু করে পরবর্তী টায়ারে, বিভিন্ন টায়ারে যারা এগুলোর সাথে দায়ী আছেন তাদেরকে প্রথমত আইনের হেফাজতে আনা, বিশ্বাসযোগ্য তদন্ত করা এবং আইন অনুযায়ী তাদের যে শাস্তি বিধান করা। এটা যে কোনো গণতান্ত্রিক দেশে, যেখানে আপনি যদি আইনের শাসনের কথা বলেন, এটা খুব জরুরি। কিন্তু আমি আইনের ব্যাপারে আইনজীবীরা আর অনেক ভালো কথা বলবেন। আমি মামলার ধরন দেখে আমার মনে হচ্ছে সম্ভবত অধিকাংশ মামলা পরবর্তী পর্যায়ে যখন যাবে, সত্যি যখন তদন্তে যাবে, যখন এটার বিচার কার্য শুরু হবে, এগুলো অধিকাংশ মামলার ধরনের কারণের জন্য। ঘটনাটা সত্য, অপরাধ, অন্যায়টা বা খুন করা, গুম করা, হত্যা করা, এগুলো তো চোখের সামনে এগুলো, কিন্তু যে কায়দাতে হচ্ছে, যে পদ্ধতিতে হচ্ছে, আইনের চোখে কতটা টিকবে, এগুলো মনে হয় যারা দায়ের করছেন, সংশ্লিষ্ট আইনজীবীরা, সংশ্লিষ্ট যারা দায়িত্ব, বিশেষ রাষ্ট্রের দিক থেকে যারা দায়িত্বে আছেন, তাদেরকে অনেক বেশি পেশাদারি দক্ষতায় এগুলো দেখা দরকার। না হলে এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যখন যারা সরকারে থাকেন, আমার অভিজ্ঞতা কি, সরকার কোনো বিচার, মানে আদালতগুলো বুঝে নেয় সরকারের রাজনৈতিক ইচ্ছাটা কি, সে কারণের জন্য বিচারের আগেই অপরাধের এক ধরনের ট্রায়াল হয়ে যায় আর কি, এবং এটা ব্যতিক্রমহীনভাবে এটা। নাহলে বেগম খালেদা জিয়ার 2 কোটি টাকার মামলা, ওনার 5 বছর জেল, উচ্চ আদালতে এটা আরও 5 বছর যোগ হলো। এটা অবিশ্বাস্য। উচ্চ আদালতে এসে তার এই মামলা যখন আবার 5 বছর যোগ করে, তার অর্থটা কি? তার অর্থ তৎকালীন সরকার রাজনৈতিকভাবে তাদের যে ইচ্ছাটা, উচ্চ আদালত তারা সেই ইচ্ছাকে তারা পূরণ করেছে। আপনি সত্যি যে আপনি আইনের শাসন দিয়ে কায়েম করতে চান, আপনি ফ্যাসিবাদী দুঃশাসন, স্বৈরশাসকরা তারা যেভাবে আইনকে তাদের ইচ্ছা মতন তারা ব্যবহার করেছে, যা খুশি সেখানে করা যায়। তা আমি মনে করি আমরা নিশ্চয়ই সে ঐতিহ্য থেকে আমরা বেরিয়ে আসতে চাই। অপরাধগুলো জলজ্যান্ত, পৃথিবীর কোটি কোটি মানুষের সামনে সবাই আমরা দেখেছি, মানে কারা অপরাধ করেছে, সংগঠিত করেছে। পেশাদারি দক্ষতায় এগুলো হওয়া দরকার এবং এগুলো আন্তর্জাতিক মানের। এই সমস্ত অপরাধের তদন্তে মানদণ্ড আছে না, মানবাধিকারের পর্যায়ে আছে, আইনগত জায়গা আছে, অপরাধের পর্যায়গুলো আছে, সেটাকে বিবেচনার মধ্যে কিন্তু এগুলোকে নেওয়া দরকার। আপনি হেফাজতের যে কথাটা বললেন, সেখানে তো ঘটনা ঘটেছে, মানুষজন মারা গেছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই প্রশ্ন আমি বলবো, প্রতিটা প্রশ্ন, কোনো আইন, কোনো মামলা, তার কোনো তদন্ত, তার কোনো বিচার, এবং এটা যেন রাজনৈতিক ইচ্ছা দ্বারা যেন প্রভাবিত না হয়। ঘটনা যা ঘটেছে, অপরাধ যেটা সংগঠিত হয়েছে, তার নিরপেক্ষ এবং তার বিশ্বাসযোগ্য এবং তার প্রামাণিক তদন্তের জায়গা থেকে আপনি রিপোর্ট দেন, আপনি চার্জশিট দাখিল করেন, অপরাধীদেরকে আপনি শনাক্ত করেন। রাজনৈতিকভাবে সেকান্দার রেমানকে জব্দ করতে হবে বলে আপনার নামটাও ওখানে যুক্ত করতে হবে, এই সংস্কৃতি হলে মামলার মেরিটটা থাকবে না আর কি।
আমি তো আইনের ছাত্র না, আমি অর্থনীতির ছাত্র, কিন্তু আমি যেটুকু আইনকে বুঝি, মামলার মেরিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো মামলা নিয়ে আজকে না হলে কালকে, কালকে না পরশু যাতে কোনো প্রশ্ন না ওঠে, ঘটনাগুলো সত্য, তাহলে সত্যকে আপনি তো স্বাভাবিক আইনের তার যে মানে নজির যেগুলো আছে, এটা বিশ্বাসযোগ্য আইন মানে বিচার করবার জন্য আপনি সে পথে হাঁটেন। কোনো সরকারের, এখন অন্তর্বর্তী সরকার বা পরবর্তীকালে যারা নির্বাচিত সরকার হবেন, তাদের রাজনৈতিক ইচ্ছা দ্বারা কোনো প্রতিশোধ প্রতিহিংসার জায়গা দ্বারা একটা রিটালিয়েশনের জায়গা থেকে আইন যেন না হাঁটে আর কি। তাহলে আইনের প্রতি মানুষের আবার যে বিশ্বাস আস্থা সেগুলো থাকবে না। যখন আবার গণেশ উল্টে যাবে তখন আইনের সব ব্যাখ্যা বিচার এগুলো পরিবর্তন হয়ে যাবে আর কি। এই বিষয়গুলোকে রিপিট করা উচিত হবে না আর কি। আমাদের দুর্ভাগ্য, ইতিহাসের বড় শিক্ষা, ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই না, ফলে এক ভুল করে আমরা বারবার আমরা করি আর কি। আশা করি সেই ঐতিহ্য থেকে আমরা এবার বেরিয়ে আসবো। হাবিবুর রহমান হাবিব, মামলার প্রসঙ্গে যখন আসলো, অনেক হত্যা তো হয়েছে, অনেক অবিচার হয়েছে, এসব বিষয়ে কিন্তু কথা আপনারা বলার চেষ্টা করেছিলাম, যেটি বলছিলাম সবসময় বলতে পারেননি। তনু, মুনিয়া, রুনি, নুসরাত, যারা যেসব নারীরা হত্যা হয়েছে, গুম হয়েছে, নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে, তাদের যারা হত্যা করেছে বা অপরাধের সঙ্গে যারা যুক্ত, তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে নারী নেত্রীরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তারা এই দাবি জানান। একই দিন কিন্তু বহুল আলোচিত মুনিয়া হত্যার সঙ্গে যারা জড়িতদের গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার বড় বোন নুসরাত জাহান তানিয়া এবং একটি বড় গ্রুপ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম, তার ছেলে সায়েম সোভান আনবিরকে গ্রেফতারে কিন্তু দাবি জানানো হয়েছে। আপনি আমার ক্ষেত্রে এই কথা বারবার বলবেন না। জি, আমি সব সময় বলেছি, আমি আনবিরকে গ্রেফতার কথা বলিনি, আপনার এখানে তো বলেছি। আমি কাউকে কিন্তু খাতে কেন, আওয়ামী লীগের এই যে এমপিরা, এই যে আপনার আনিসুল হক মাহমুদ, ম্যাডাম খালেদা জিয়াকে যে নিয়ে যান বললেন আদালতে, আমানত আদালত চাই, কোথা দিয়ে দেবো, আমি কি বলেছিলাম? সময়টা পরিষ্কার বলেছিলাম, আপনাদের সেই ইয়ের সন্তান, প্রখ্যাত আইনজীবী, তার শুধু আমাদের প্রেসিডেন্ট টাকার জন্য এর সাথে আইনজীবী নিযুক্ত হয়েছিল। আপনারা মহা দুর্নীতিবাজ, প্রমাণ করেন, আমাকে গ্রেপ্তার করে নিয়ে যান। কাউকে আমার ছাড়ি নাই। আমি প্রধানমন্ত্রী যদি ইয়ে করেছিল, অনির্বাচিত প্রধানমন্ত্রী বলবো আমি, যখন ওই যে বললো তুমি কি আমি কি রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার, সেদিনের বছর আপনাকে মাপ চাইতে হবে। আনিসুল হক বললো যখন 75 খুনি আর 71 খুনিদের সন্তান, আমি মাপ চাইতে জোরাতে ওদের কাদের এবং তাকে আমি কোনটা বাদ দিইনি। হেফাজতের ঘটনার দিন আমি তো জেলে ছিলাম, রাত্রে দেখলাম ব্ল্যাক আউট করে, যখন অন্ধকার করে দিল, সেই সাথে তারা জড়িত ছিল। আশরাফুল ইসলাম বললো তোরে যান, তারা ভয়ানক পরিণত হবে, হলো তো তাই। কিন্তু বলতে গিয়েছিল কি ওর নাম কি, তার আটকা দিল সংখ্যা নিয়ে, সংখ্যা কত মরেছে তা না, অধিকার। হ্যাঁ, আদিলুর রহমান বিদে কি করলো, একজন মূলত তো পড়ছে, 5 জন মূলত পড়ছে, জীবন্ত কোরআন হত্যা করা হয়েছে। কি উপহাস! প্রধানমন্ত্রী চেয়ার থেকে বলে ওরা গায়ে রং রেখে নিয়ে আসছিল, আর ইয়ে বলে সুরেন্দ্র গুপ্ত বলে রং মেখে ওরা কি বলতে গেছে, নাউজুবিল্লাহ। কত উপহাস করেছে, আজকে কি অবস্থা। এই জন্য বলি, আমি পরিষ্কার করে বলি, যেমন রাজশাহী একটা মামলা আমি দেখেছি, 1200 আসামি, এই কাজ তো আওয়ামী লীগ করেছে, এই কাজটা এখন করবে কেন? এই আপনি যেগুলো নাম পড়লেন, এর ভেতরে 2-1 জন আছে, আমি জানি সেই সময় তারা আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিল না। এই সময় এসে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পরে কাছাকাছি যাওয়ার পর তার অপরাধে এই সরকারকে এইভাবে সমর্থন করার জন্য অপরাধ করেছে, কিন্তু ওই দিন সে কোথায় ছিল? আমার কথা হলো যে আমি ন্যায়ের পক্ষে আমি যুদ্ধ করে যাচ্ছি। আমি তো এই বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকারের সময় আমি তো এতবার সর্বপ্রথম তো আমি সাজা পেয়েছি, আমাকে সাজা দিয়েছে, আমাকে নির্বাচন অযোগ্য করেছে। তারপরেও আমি বলবো যে আমাদের মামলা যখন গাড়ির প্রেসিডেন্ট নাম্বার ছিল না, নাম্বার প্লেট ছিল না, মালিক ছিল না, তারপর আমার সাজা দিল 4 বছর, 2 বছর করে। আমি এই ধরনের কোনো সাজা কাউ নামে অন্তর্ভুক্ত আমি চাই না। যেমন ম্যাডাম খালেদা কাছে বললো যার না কোনো সিগনেচার নেই, কোনো কিছু নেই, টাকা জায়গায় রয়েছে। দেখেন কীভাবে তাকে মিথ্যাচারকে তারেক রহমান এবং জুবাইদুর রহমানকে সাজা দিল। এখন আমি সরকারকে বলবো, সরকারের যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন তাদেরকে বলবো, আপনাদের জায়গা থেকে আপনাদের কিন্তু কথা মেপে বলতে হবে। যেমন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, উনি স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কি 20 বছর কিছুই করতে পারেন নাই, ছাত্র আন্দোলন করছেন, এটাকে ক্যাশ করে 20 বছর কিচ্ছু করিনি আমরা। হাজার মানুষের মধ্যে কারাগারে গিয়েছেন, লাখ মামলা দিয়েছিলাম,
তারপরে কি বললেন, তারেক রহমান দেশে আসবে, ছাত্র দলের ছেলেরা দোকানে দোকানে চাঁদাবাজি করছে, পিটায় দেন ওদেরকে। তারেক রহমান দেশে আসার এই সিদ্ধান্ত হলো না, চাঁদাবাজি করতে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী বলে। আবার কি বলে, প্রধানমন্ত্রী আপনি এখনো সম্মান করি, আপনি আসেন। আরে খুন করে মানুষকে গণহত্যা করে চলে গেছে, তাকে আহ্বান জানাচ্ছে, আপনাকে আমি এখনো সম্মান জানাই। আপনাদের এই মনোভাব তো বুঝতে পেরেছে, এই যে অবস্থা, আমি মনোভাব বুঝতে পেরেছে তো, আমি ওই দিনই বুঝতে পারার ফল তো আমি ওই দিনই বলেছি, এই পদে থাকার আপনার কোনো অধিকার নাই, এই পদে থাকার আপনার অধিকার নেই। তো এখন তারা আজকে যারা এই আছেন, তারা যদি মনে করে থাকেন, যেমন আজকে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা আসলে এইভাবে ঘটাটা আমার জন্য ভবিষ্যৎ কোথায় নিয়ে যাবে আপনি চিন্তা করতে পারেন না। তাই আমি বলবো যে মিথ্যা কোনো মামলা কারোর বিরুদ্ধে যেন না হয়। আজকে ক্যান্টনমেন্টে যারা আছেন, এই সরকার অনেক মন্ত্রী টন্ত্রী সেখানে আছে, আমরা তাদের কাছে আহ্বান জানাবো, আইনের হাতে তারা শপথ করবে। বিদেশে যারা গিয়েছেন, অবশ্যই ভারতের সাথে আপনার আছে তো, বন্দী বিনিময় চুক্তি আছে, আসতে হবে। এত টাকা আত্মসাৎ করবে, এত মানুষ হত্যা করার পর কারো উচিত না। এবং এটাও বলবো যে এটা মোদী সরকারের জন্যই উপকার হবে যদি এই ধরনের একটা মানুষকে, বিপজ্জনক একটা মানুষকে, আজকে মহা বিপজ্জনক মানুষ না, কিভাবে ড্যাম কেয়ার কথা বলে আগের দিন জাহাঙ্গীরকে নামক মুখ ফুলাই বললো এই করা হবে, সে কোথায় গেল কোথায়। এই জন্য আমি বলি সর্বশেষ আমাদের অনেক রক্তের বিনিময়ে আমরা যে অর্জনটুকু করেছি, আমাদের কারোর ভুলের কারণে অর্জনটা নষ্ট না হয়, দেশের মানুষ যেন তার প্রত্যাশার ক্ষেত্রে বঞ্চিত না হয়। সাইফুল হক, অনুষ্ঠান শেষ পর্যায়ে একটি বিষয়ে না বললেই নয়, চীনের ঋণের কথা যেটা বলছিলেন আপনারা, চীনের ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিনি বলেছেন, যা হবার পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখেই হবে, সে ইতিবাচক কথাই বলেছেন। এই যে ঋণের মস্ত বড় এক বোঝার কথা বলা হয়, আপনারা যখন আলোচনা করেন সাধারণ মানুষ ভয় পেয়ে যায়, আসলে কি হচ্ছে আমাদের ভবিষ্যৎ জানতে চাই খুব সংক্ষেপে। আমি প্রথম কথা যেটা, যে আপনি চীনের ঋণের কথা যেটা বললেন, আমরা অনেক কত গল্প শুনেছি, এগুলো আমাদের নিজেদের অর্থে তৈরি করা, নিজেদের সম্পদে তৈরি করা। পরবর্তীকালে দেশবাসী জানতে পেরেছে এগুলো চীন বা বাইরের, বিশেষ করে চীন থেকে বিশাল বিশাল অঙ্কের যে ঋণ এগুলো এসছে। চীনের কম্পারেটিভলি সফট লোন, তার অনেকগুলো ইন্টারেস্ট রেট কম্পারেটিভলি অন্য তুলনায় অনেক কম। তো সুতরাং এগুলো তো আমি মনে করি চীনের বড় ব্যবসায়ী, তারা তো ব্যবসাটা তারা ভালো বোঝেন তারা, তো ফলে সেই জায়গাতে আমি মনে করি চীনের সাথে নতুন যে অন্তর্বর্তী সরকার এসছে আমাদের, তারা আমি মনে করি যে তারা, চীন যেহেতু আমাদের বেশ অনেক দশক ধরে আমাদের এক ধরনের পরীক্ষিত বন্ধু বলা যেতে পারে, আমাদের নানা উন্নয়নের কাজকর্মে বা সহযোগী হিসাবে, চীনের সাথে আমি মনে করি খুবই পেশাদারিভাবে চীনের সাথে আমাদের বোঝাপড়াটা তৈরি করা দরকার। সুতরাং সময়টা নেওয়া এক, বা কোনো কোনো ক্ষেত্রে আমরা ইন্টারেস্টটাকে কমানোর সুযোগ আছে কিনা, বা আমাদের কোনো কোনো ঋণের ক্ষেত্রে আমাদের গ্রেস পিরিয়ডটাকে তারপরে আমরা আরেকটু বাড়িয়ে তুলতে পারি কিনা, এগুলো একটা বিবেচনা। আরেকটা হচ্ছে যেটা একটু আগে হাবিব ভাই যেটা বলছিলেন, যে আমরা এখন আজকে যেটা প্রথম আলো বা বিভিন্ন কাগজে বড় করে হেডিং এসছে, 18 লক্ষ কোটি টাকা আমাদের যে ঋণ আগের সরকার যে ঋণগুলো তারপরে করে গেছে, এর একটা বড় অংশ বাস্তবে এগুলো কোনো উন্নয়নমূলক কাজে, দেশের কোনো কাজে বড় অংশ ব্যয় হয়নি। বিভিন্ন প্রকল্প চালু করবার আগে সরকারের উপর থেকে বিভিন্ন টায়ারে যেভাবে টাকাগুলো সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে, এবং ইতিমধ্যে তার অনেকগুলো কাহিনী বেরিয়ে আসছে, এগুলো ভবিষ্যতে আরও বেরোবে। এগুলো শেষ পর্যন্ত সাধারণ মানুষকে এগুলোর বোঝা, এগুলোর চাপটা সাধারণ মানুষকে বহন করতে হবে। এই সংস্কৃতি আমরা বেরিয়ে আসব। আমি মনে করি পুরো ব্যাপারটার একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার, শ্বেতপত্র করা, বিশেষ করে মেগা প্রকল্পগুলো নিয়ে যা যা এখানে তৈরি করা হয়েছে, তাহলে মানুষ আমরা বাস্তবতা জানতে পারবো, উত্তরণের পথটা সম্ভবত সেখান থেকে আমরা বের করতে পারবো। হাবিব, এক কথাই বলবো, যারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, কাউকে ছাড় দেওয়া হবে না, প্রত্যেকের, এবং ভুয়া মুক্তিযোদ্ধা যারা 20,000 টাকা নিয়ে ইলিশ মাছ কিনে খাচ্ছে, এই সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে ধরা হবে। এটা আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধা হয়েছে, 5 বছর বয়সী মুক্তিযোদ্ধা, হ্যাঁ 5 বছর বয়সী মায়ের পেটেতে মুক্তিযোদ্ধা, 55,000 নাকি এখন নাকি ভুয়া মুক্তিযোদ্ধা। এদেরকে এই জন্য তো কত হাজার বছর শাস্তি হবে তাদের জানি না,
এই সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। আর যারা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট চাকরি করেছে ওরা জীবিত থাকলে আজীবন ওদেরকে কারাগারে রাখতে হবে, সম্পদ বাজেয়াপ্ত হবেই। এত বড় মুক্তিযুদ্ধ কিন্তু একটা ছেলেখানা, একটা আন্দোলন না, একবার 90 হলো, একবার 24 সালে হলো, একবার তা না, একবারই হয়। এত বড় কারচুপি যারা করেছে তাদের বিচার আনতে হবে, যারা করেছে তাদের। আর এই যে বিডিআর 57 জন সেনা অফিসারকে হত্যা নির্মমভাবে, আমি ঢাকায় ছিলাম, আপনি তো ট্যাঙ্ক ঢুকে দিত, হেলিকপ্টার গান শুনতে গুলি করতো, পালিয়ে দিক দিয়ে বেরো চলে যেত। আর যেভাবে নারী নির্যাতন হয়েছে এবং হত্যাকাণ্ড সংঘটিত করার পর, ডিজিকে হত্যা করার পর প্রধানমন্ত্রী তাকে আপ্যায়িত করেছে সোনারগাঁ হোটেলে, হতে পারে এটা? লাশ রেখে এসে, এত বড় অফিসারের লাশ রেখে এসে সোনারগাঁ তাকে খাওয়াচ্ছে হচ্ছে, এটা ছেলে খেলা, উপহাস, এটা তামাশা। সেই বিচার হতে হবে। এবং আজীবনের জন্য আমি ছাত্রভাইদেরকে বলবো, আমরা একটা ভুল করেছিলাম, আমি যদি বলতাম 90 মুভমেন্টের পর জাতীয় পার্টি জোর করে ক্ষমতা দখল করেছে, সংসদ ভেঙে দিয়েছে, হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, ওরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যেহেতু ওরা জবরদখলকারী একটা দল, তাহলে এই 24 সাল পর্যন্ত আমাদের এই জাতীয় পার্টি নিয়ে খেলে আমাদেরকে এইভাবে করতে পারতো না, দেশটাকে ধ্বংস করতে পারতো না। আমি ছাত্রভাইদের কাছে বলবো, সবচেয়ে বড় কাজ এখন তোমাদের যেটা, সেটা হলো এই 14 দল, রাহাত খান, মেনন, হাসান, ইনু সহ 14 দল এবং এর সহযোগী জাতীয় পার্টির রওশন এরশাদ এবং জেম কাদের, এরা যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই জন্য তোমরা প্রচণ্ডভাবে সরকারের কাছে আবেদন জানাও, অনুনয় বিনয় করো। আর এই খুনিরা আবার যখন এদের কাছে কোটি কোটি না হাজার হাজার লক্ষ কোটি টাকা আছে, এরা মাঠে আসতে পারলে পরে জনগণকে বিভ্রান্ত করবে, টাকা পয়সা দিয়ে ভোট কিনবে, নানানভাবে তারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। অতএব এই যে এত কষ্টের বিনিময়ে যে অর্জন হলো, সেই অর্জন নষ্ট হয়ে যাবে। অতএব এদেরকে ব্যান করতে হবে, এরা নির্বাচন করতে পারবে না। একটা লাইন, একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে অবৈধ যে লক্ষ লক্ষ কোটি টাকা, একটা বিশাল অংশ বাইরে গেছে, আর একটা বংশ এখনো দেশের ভেতরে আছে। এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ, এগুলোকে উদ্ধার করার জন্য অন্তর্বর্তী সরকার অগ্রাধিকারের ভিত্তিতে অনেকগুলো জরুরি পদক্ষেপ এখন নেওয়া দরকার। জি, অসংখ্য ধন্যবাদ সাইফুল হক এবং হাবিবুর রহমান। হাবিব, আপনাদের দুজনকেই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।